হাই বন্ধুরা, টাইম ট্রাভেলার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। মন্দারমণির পর আমরা একটা নতুন ব্লগ নিয়ে আজকে উপস্থিত হয়ে গেছি। আর আমাদের ব্লগটা হচ্ছে আজকে বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমানের মেমোরিতে আমরা যাচ্ছি, আমাদের নতুন গন্তব্য বর্ধমানের মেমোরি। আমার বউয়ের হেরিটেজ বাড়ি আছে, পুরোনো দিনের আমাদের সেই রাজাদের যেমন বাড়ি থাকে সেই বাড়িকে এক্সপ্লোর করা, আগেকার দিনের বাড়ি কেমন হয় সেগুলো দেখা। আজ অ্যাকচুয়ালি আমি আগেকার দিনের বাড়ি দেখি, আমরা শহুরে মানুষ, তো নতুন করে সেই পুরনো বাড়িকে খুঁজে বার করা, আবিষ্কার করা এবং বর্ধমানকে আবিষ্কার করা, এটাই হচ্ছে আমাদের আজকে নতুন ব্লগের মূল উদ্দেশ্য। তো আশা করি তোমরাও খুব এই ব্যাপারটা নিয়ে উৎসুক, তো তোমরা সাথে থাকো এবং অবশ্যই ব্লগটাকে মিস করো না। রাস্তায় যেতে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো, ততক্ষণ সাথে থাকো। এখন আমরা শিবপুর বলে একটা জায়গায় এসেছি। এখানে এতক্ষণ বাইকের মধ্যে বসে বসে আমার কোমর গা হাত পা মারাত্মক ব্যথা, মানে জাস্ট আমি আর পাচ্ছিলাম না। আমার মধ্যে আমি হাইওয়ের মধ্যেই দাঁড়িয়ে পড়তাম। তো ও তো কফি না চা খাচ্ছে, আর আমি তো এখন লস্যি অর্ডার দিয়েছি। লস্যি কারণ ঠান্ডা খেলে আমার এনার্জিটা বাড়ে, আমার গরম খেলে এনার্জি বাড়ে না। আবার ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, কাশি হচ্ছে, তাও আমি লস্যিই খাবো কারণ আমার এনার্জি দরকার। এখন কটা বাজে? তো 1:30 প্রায় বাজতে চলছিল। তো আপনারা তো শুনলেই ও অলরেডি লস্যি অর্ডার দিয়েছে আর আমি চা খাচ্ছি। তো চাটা ভালো, খারাপ বলবো না, পরিবেশটা বেশ ভালো। এখনও মোটামুটি গোটা 30-35 কিলোমিটার মতো বাকি আছে। তো এখন 1:30 বাজে। দেখো বলতে বলতে লস্যি চলে এসছে, ঠিক আছে? এই যে লস্যি, ঠিক আছে? ঠান্ডা লাগে তবু লস্যি খাতেই হবে, লস্যি খাওয়ার কোনো অসুবিধা নেই। তো ওদিকে আইপিএলের ম্যাচ চলছে, আরসিবি আর চেন্নাই, আর এদিকে আমি খেলা পাগল, মানুষ কিছু করার নেই, এখন আমাকে গিয়েই খেলাটা দেখতে হবে। তো আমি চায়ের চুমুক দিচ্ছি। তো আশা করি আর 1 ঘন্টার মধ্যে আমরা রিচ করে যাব। তো দেখা যাক কতক্ষণে যেতে পারি আমরা এখানে। এই যে আমরা এইখানটায় দাঁড়িয়ে আছি, এই যে বাস্কিন রবিন্স সামনে, এদিকে একটা টিজ এমোশন, এখানে স্মোকি ফান্ডা, এখানে কি গোবিন্দম, ফ্লারিজ, আচ্ছা বিভিন্ন রকম স্পা ক্যাফে, এই যে দেখো ফুড এক্সপ্রেস, ঠিক আছে? দেখো এদিকে প্রিয়াঙ্কা ঘুরে বেড়াচ্ছে, লস্যি খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। ও আচ্ছা, ও ভাবছে আর কি খাবে। এখানে একটা ফুড হাব মতো মোটামুটি করেছে। এই যে আমাদের বাইকটাও ওই যে বহু প্রতীক্ষিত সেই জায়গা যেখানে আমরা কালকে এসেছিলাম রাত্রিবেলা। তো কালকে আমরা রাত্রিবেলা 10:30-11:30 নাগাদ পৌঁছেছি, তো তখন ভিডিওটা করা হয়নি। তো এখন তোমাদের দেখাচ্ছি, দেখো সেই অথেন্টিক বাড়ি, গ্রামের যে বাড়ি হয়, গ্রামের যে জমিদার বাড়ি হয়, যেরকম ওল্ড হেরিটেজ বিল্ডিংগুলো হয়, দেখো খুব সুন্দর। এটা হচ্ছে সেই সিংহ দরজা, আগেকার দিনে সেরকম মোটা থামলা দরজা, মোটা কাঠের দরজা, সেগুন কাঠের, যেসব তো এখন উঠেই গেছে, পাওয়া যাবে না। ঘরে ঢুকতেই একটা বিশাল প্রাঙ্গণ, মাঠ ছোটোখাটো। দেখো এইদিকে দেখো ভাড়ার ঘর, ঠিক আছে? পুরোনো দিনের সেরকম কাঠের থাম করা, টিনের চাল দেওয়া যেরকম হয়। আচ্ছা, ঢুকতেই ডান দিকে আমাদের বাঙালি ঘরে যেরকম থাকে হচ্ছে মন্দির, মায়ের জন্য যে আলাদা করে মন্দির সুন্দর সাজানো থাকে, একদম অথেন্টিক। দেখো খড়ের চাল দেওয়া, বেড়া দেওয়া, দালান করা, একেবারে সেই সাক্ষাৎ মা লক্ষ্মী যেমন বাসস্থান বা ঘর বলা যায় তাকে। এখানে মায়ের অধিষ্ঠান কালী মা, আর এই পাশে হচ্ছে যে ঘরটা বন্ধ হচ্ছে সেখানে মা লক্ষ্মীর অধিষ্ঠান, সেখানে মা লক্ষ্মীকে পুজো করা হয়। এবারে এদিকে আসতে থাকো, এবারে যত এগোবে তত দেখো খোলামেলা আমাদের যেরকম দেশের বাড়ি হয়, জমিদার বাড়ি, গ্রাম্য পরিবেশ যেরকম হয় সুন্দর। আচ্ছা, এই যে বাড়ির জায়গাটা দেখতে পাচ্ছ, এটা তো পুরোনো বাড়িটাকে এখন রিমডেলিং করা হয়েছে, ঠিক আছে? সিমেন্ট দিয়ে একটু রিমডেলিং করা হয়েছে, এটাকে আবার নতুন করে রং করা হবে, ঠিক আছে? আচ্ছা, এই ধারটায় দেখো, এই ধারটা দেখলেই তোমরা বুঝতে পারবে বাড়ির যে পুরোনো আদলের ছাঁচটা আছে, সেই পুরোনো ছাঁচটা ধরা পড়েছে।
ঠিক আছে। দেখো এখানে সেরকম যেমন সিঁড়ি উঠে যায় পুরোনো বাড়িতে, আচ্ছা এরকম ওপরে সুন্দর সুন্দর থাম আছে। ঘর থেকে ঢুকেই এখন না, বারান্দা থেকে ঢুকেই এখান থেকে বাঁদিকে একটা রাস্তা চলে আসছে। এই জায়গাটা বাড়ির পেছন দিকে বাড়িতে কেউ থাকে না তো, মেনটেনেন্স হবে যা হয়, গাছগাছলা হয়ে গেছে। এইখান দিয়ে এইটাও একটা ঘর। দেখা যাক এখানে কি আছে, আমরা এক্সপ্লোর করি। এসো এই কিছু কি আছে আমরা এক্সপ্লোর করি। এখানে একটুখানি গাছগাছলা হয়ে গেছে মানুষের অভাবে। দাঁড়া, ওই যে এটা কুয়ো। এদিকে এসো, এদিকে পুরোটা দেখানো যাবে। এই যে রাস্তা যেমন ঘুরে আসছে, এখান দিয়ে এলেই দেখা যাবে। এই হচ্ছে পুরোনো দিনের কুয়ো, যেটা আমাদের কলকাতায় পাতকুয়ো যাকে বলে, আমাদের কলকাতায় প্রায় নেই বললেই চলে, একদমই নেই। এর অস্তিত্ব আমাদের শহর থেকে প্রায় মুছেই গেছে, প্রায় একদম শেষের পথে। এই হচ্ছে কুয়ো। এগুলো হচ্ছে বাড়ির পেছন দিক আর কি, ঠিক আছে। এই যে এটা অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে, এখানে দীর্ঘদিন ধরে মানুষ আসে না, বা এলেও এইসব জায়গায় অত মেনটেনেন্স নেই বলে এইসব জায়গায় অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে। তো এগুলো বেশ কিন্তু মানে বেশ রোমহর্ষক ব্যাপারটা আর কি। রাত্রিবেলায় তো আরও ভয় ভয় লাগবেই। আমাদের কলকাতা শহর থেকে এত দূরে বর্ধমানে প্রত্যন্ত গ্রাম মেমারি, সেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে তোমার বাগান যেটা ছিল, এটা একটু আগেই দেখালাম। তো বেশ এই পরিবেশগুলো কিন্তু আমাদের যে শহর অঞ্চল থেকে এখানে এসে এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমরা শহুরে ছেলে, আমরা গ্রামে একদমই আসি না, বা প্রায় খুবই কম আসি। তো এগুলো এসে তো আমি তো খুব এনজয় করছি। এখন ভোরবেলা অলরেডি 6:30 7টা বেজে গেছে। দেখো এই গাছগাছলার পরিবেশ, এই গ্রাম্য যে পরিবেশ, এইগুলো কিন্তু একটা অদ্ভুত একটা জিনিস আমাদের শহর থেকে অনেক দূরে, ঠিক আছে। আচ্ছা এই যে আমার বাইকটা রাত্রিবেলা আমি এখানে রেখেছিলাম, এই বাইকটা এখন এখানেই আছে। আমরা ওখান থেকে কলকাতা থেকে বাইকে করেই এসেছিলাম। আচ্ছা এখানে এখন মেনটেনেন্স করা হচ্ছে। পুরনো বাড়ি, শহর থেকে দূরে, আমরা শহরে মানুষ থাকি, ওখান থেকে এখানে আসা দীর্ঘদিন ধরে বাড়িতে না থাকলে যা হয় আর কি, বাড়ি মেরামত করতে হয়, ওই করতে হয়। তো আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই মায়ের যে মন্দিরটা, এই মন্দিরটা আমার খুব সুন্দর লেগেছে, জানি না কেন। তো এই মন্দিরটা আমার সব থেকে বেশি আকর্ষণীয়, আমি জানি না কেন আমার ভালো লাগছে। তো এটা একটু অথেন্টিক, আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই মন্দিরটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হ্যাঁ, কত বছরের পুরনো? 250 থেকে 300। আর পরীক্ষিত কর কে ছিলেন, উনি বসে গেছিলেন এটা। হ্যাঁ, পরীক্ষিত কর বসে গেছিল। কত বছরের পুরনো? ও 250 থেকে 300। 250 থেকে 300। আর আলো জ্বলে না কেন ভিতরে? ওদের ভাগ আছে, নাহলে তো এটাকে তুলে দিত, আরও তুলে দিত, ওই বাড়ারি সমান লাগা করে দিত। এখন আমরা আমাদের এই যে বাড়ি আছে সেই বাড়ির থেকে আমরা টোটো করে আমরা যাচ্ছি এখন বাজারে। সকালবেলা মিষ্টি নদীর মাছ খাবো, তো সেই মাছ বা তরি তরকারি বাজারের উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি, টোটো করে বাজারে যাচ্ছি। তো অনেক দিন বাদে টোটোতে উঠলাম, অনেক দিন বাদে বলতে বহুদিন বাদে। আমাদের শহরে তো টোটোর সংখ্যা খুবই কম, এখানে টোটোটাই ম্যাক্সিমাম চলে। তো এখান থেকে যাচ্ছি, আপনারা সঙ্গে তখন বাজারটা কেমন হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই দেখো আমরা লোকাল বাজারে চলে এসেছি, সামনে শাক সবজি সব নিয়ে বসে আছে, আর এই দেখো মাছ, এখানে সুন্দর মাছ কাটা হচ্ছে। আবার শাক সবজির দোকান, আমরা এখান থেকে শাক সবজিও কিছু কিনেছি। আর আমাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে মাছ কাটা বা মাছ কেনা। এই দেখো এখানে আমরা ছোট একটা কাতলা মাছ ছিল, সেই কাতলা মাছটাকে ওজন করলাম, সেই কাতলা মাছটাকে ওজন করে এখানে কাটাচ্ছি। তো আজকে সকালবেলা ইচ্ছা ছিল কাতলা মাছের পাতলা ঝোল খাবো, তো যেরকম ইচ্ছা সেরকম কাজ। এরপর মাছের বাজার সেরে বাড়িতে গিয়ে চান করে ফ্রেশ হয়ে নতুন জামাকাপড় পরে আবার চলে এলাম মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে। এটা হচ্ছে এখানকার আমাদপুরের বড় রানীমা। এই হচ্ছে শ্রী শ্রী রানী বড় মায়ের মন্দির।
আচ্ছা, তোমরা মাকে আগেই দেখেছো। এখানকার খুব জাগ্রত মা। এই বড় মায়ের সম্পর্কে ফেসবুক বা ইউটিউব সবেতেই ভাইরাল আছে। মা খুব জাগ্রত, মায়ের কাছে যা মনস্কামনা করা হয় মা তাই মনস্কামনা পূর্ণ করেন। তো আমরাও মায়ের কাছে কিছু মনস্কামনা রাখলাম। তোমরাও যদি মায়ের কাছে কিছু মনস্কামনা রাখতে চাও অবশ্যই এখানে মাকে প্রণাম জানিয়ে মায়ের মনস্কামনা মাকে জানিও। এখানে বলি হয়, বিভিন্ন রকম বলি দেওয়া হয়। আর এইখানে মায়ের ভোগ রান্না করা হয়। এখানে দেখো কি সুন্দর সুন্দর উনুন আছে, অথেন্টিক সেই পুরোনো আমাদের যেমন বাড়িতে উনুন থাকে উনুনে রান্না করা হয় মায়ের ভোগ দিয়ে এখান থেকে ভোগ বিতরণ করা হয়। বড় মায়ের মন্দির দর্শনের পর আমরা চলে গেলাম মেজোমার কাছে। আমাদপুরের মেজোমা, ইনিও একজন মা কালী, তো তাকে মেজোমা নামে ডাকা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে মেজোমার মন্দির। সেই মেজোমার কাছে আমরা দর্শনে গেলাম। সেই মেজোমার কাছে দর্শনে গিয়ে আমরা মেজোমার কাছে মনস্কামনা জানালাম। আমরা মেজোমাকে বললাম, মেজোমা সবাইকে ভালো রাখো, আমাদেরকে ভালো রাখো। দেখতে পাচ্ছ তোমরা এখানে মেজোমার যে মন্দির প্রাঙ্গণ, সেই মন্দির প্রাঙ্গণও তোমরা দেখতে পাচ্ছ। এখানেই মেজোমার পুজো হয়। মেজোমার পরে আমাদের গন্তব্য ছিল সেজমা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আর এক মা, মা কালী। তো প্রথমে বড় মা, তারপরে মেজোমা, তারপরে সেজমা। আমরা সেজমার কাছেও শেষ পর্যন্ত এলাম এবং সেজমার কাছে এসে আমাদের মনস্কামনা জানালাম। ছোটোবেলায় যখন গ্রামে যেতাম তখন দেখতাম গরুর গোবরে ঘুঁটে দিচ্ছে। তো সেই দৃশ্যটা আজকে আবার আমার কাছে চোখের সামনে চলে এলো। এই দেখুন, এই দিদিভাই এখানে সুন্দরভাবে ঘুঁটে দিচ্ছে, দেখে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। এরপর আবার চলে এলাম আমাদের বাড়িতে। এবারে তোমাদের দেখানোর পালা হচ্ছে বাড়ির ওপরের অংশটা, অর্থাৎ ছাদটা। তো দেখো কীরমভাবে আমরা ছাদে উঠছি আস্তে আস্তে। দেখো এই গ্রিলগুলো দেখো, এখনকার দিনে তো এরকম গ্রিল পাওয়াই প্রায় মুশকিল। মোটা লোহার অথেন্টিক সেই পুরনো ধাঁচের, পুরনো আমলের বারান্দা। এই ঘরটা বন্ধ আছে। এইটা হচ্ছে যে আমরা আপনাদেরকে আগে দেখেছিলাম যে ভাড়ার ঘরটা, ভাড়া ঘরের উপরে যে ছাদটা। এখন বেলা হয়ে গেছে, সূর্য মাথার ওপরে, প্রচুর রৌদ্র আছে, গরমকাল। তো এর নিচে পুরো ভাড়ার ঘর। এখান থেকে ভিউটা পাওয়া যাবে, এখান থেকে মোটামুটি একটা এরিয়াল ভিউ পাওয়া যাবে। এটা সেই মন্দিরটা আগে দেখিয়েছিলাম, ওটা সেই বাড়িটা, এটা ভাড়া ঘরের উপরে। আচ্ছা, এইখানে বর্ধমানের একটা বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে যে এখানে যখনই আসবেন, আমাদের কলকাতার মতো তো না, চারিদিকে সবুজায়ন, সুন্দর ফ্রেশ এয়ার, গ্রাম্য পরিবেশ, এইগুলো আর কি এখানকার সব থেকে আকর্ষণীয় জিনিস। আমাদের শহুরে মানুষের কাছে সব থেকে আকর্ষণীয় জিনিস এগুলোই লাগে। ওই যে কুয়োটা আগে দেখিয়েছিলাম। আচ্ছা, দূর দূরে সুন্দর বাড়ি, ছোটো ছোটো গ্রামগঞ্জে এরকম বাড়ি হয় আর কি, অথেন্টিক ছোটো ছোটো বাড়ি। সেখানে দীর্ঘদিন ধরে কেউ থাকে না, এই জন্য এই জায়গাগুলো অ্যাবেন্ডেন্ট হয়ে আছে। আর এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভাড়ার ঘর। এই যে আমাদের বাড়িটা, বাড়ির পাশে যে ভাড়া ঘরটা ছিল, এই ভাড়া ঘরের ওপরে ছাদ থেকে এরিয়াল ভিউটা দেখতে পাচ্ছ। দেখো প্রিয়াঙ্কা ভিডিওটা করছে, আমি নিচে দাঁড়িয়েছিলাম। এই যে বাড়ির পেছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বাড়ির পেছন দিকটা। এখানে এই ভাঙা যে অঞ্চলগুলো আছে, এটা বাড়ির সামনের দিকটা। আচ্ছা, এখানকার যেটা বিশেষত্ব, এখানে বড় মা, ছোটো মা, মেজো মা, সেজো মা সব আছেন। এখানে তো কালী পুজোর সময় একটা বিশাল উৎসব হয়। তো বাদবাকি সময় এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের মায়ের মূর্তি, কাঠামোটা যেটা আছে, সেই কাঠামোটা কিন্তু এখানে পড়ে থাকে। কাঠামোটাকে বিসর্জন দিয়ে, মানে মূর্তিটাকে বিসর্জন দিয়ে সেটাকে আবার কাঠামোটাকে তুলে এনে রাখা হয়। এটাকে সারা বছর মা হিসেবে মায়ের রূপ দেখে পুজো করা হয়। আর এইটা তো মানে এখানকার বিশেষত্ব। আর এটা এই বাড়ির, এই আপনার দে বাড়ি, যে দে বাড়ি, সেটা হচ্ছে এখানকার মন্দির। এই মন্দিরে মা বিরাজমান। আবার যখন আমাদের কালী পুজো হবে, তখন কালী পুজোর সময় আবার মা তার নবরূপ নিয়ে সেজে উঠবে, তখন মায়ের পরিষ্কার রূপ দেখা যায়। বাকি সারা বছর এখানে এইরকমভাবেই মায়ের রূপকে এরকমভাবেই পুজো করা হয়। কাঠামো এখানে মা প্রতিষ্ঠিত রয়েছেন, মা কালী। আর এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ঘরটা তালাবন্ধ, এই তালাবন্ধ ঘরটাতে মা লক্ষ্মী বিরাজমান। তো এখন সেটা বন্ধ আছে, এখন এখানে মেনটেনেন্স হচ্ছে। যদি মাকে পুজো করা হয় সকাল সন্ধ্যে, তো এখন বন্ধ আছে, তাই আপনাকে দেখাতে পারলাম না। মোটের ওপর এই জায়গাটা খুব সুন্দর, মানে শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানে এলে মন ভরে যাবে। মানে বাড়িটা তো অথেন্টিক, তার উপরে হচ্ছে এই মন্দিরটাই আমার সব থেকে আকর্ষণীয় লেগেছে। এখানে মা সুন্দরভাবে বিরাজমান। এখানে এলে মনটা খুব ঠান্ডা, বিশ্বস্ত, খুব ভালো লাগছে এই জায়গাটাতে। এখানে ছোট্ট একটা তুলসী মঞ্চও এখানে করা আছে। আমাদের শহরে তো প্রায় এরকম না দেখে, মানে পাই না বললেই চলে, নেই। আগেকার দিনে খুব ছোট ছোট থাকতো, এখন তো নেই বললেই চলে। সামনে সুন্দর প্রাঙ্গণ, সব মিলিয়ে মানে একদম অথেন্টিক রাজবাড়ি, গ্রাম বাড়ি যেরকম হয় আর কি, গ্রাম্য পরিবেশ যেরকম, সেরকম। যে জিনিসটা মিস করে গেছিলাম কিন্তু চোখে পড়ে গেছে, এই যে একটা কাঠের হাতি দেখছেন,
দেখুন আগেকার দিনের নকশা করা কাঠের ওপর কি সুন্দর কাজ, এগুলো কিন্তু এখনকার দিনে আমাদের শহর থেকে তো উঠে গেছে। এখনকার দিনে কোনো শিল্পীদের এরকম পারবেও না, এরকম শিল্প নৈপুণ্য কলা আমাদের এখনকার জেনারেশনের কারোর হবে না। তো এগুলো দেখতে পাচ্ছেন বহু বছরের পুরনো, এই ধাঁচ দেখে এই শিল্পকলা দেখে বোঝাই যাচ্ছে মায়ের মন্দিরে সুন্দর করে হাতির একটা মূর্তি করা আছে, এগুলো অথেন্টিক, মানে এগুলো এখনকার দিনে প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে। তো এইগুলো দেখে সেই যে পুরনো ব্যাপারটা, সেই বাবা কাকা দাদুদের আমলে ফিরে যাওয়াটা, এটা নস্টালজিক ব্যাপারটা একটা আসছে, এটা খুব সুন্দর একটা ফিলিংস দিচ্ছে, মনে হচ্ছে না সেই বহুকাল যুগে আগে চলে গেছি, সেই রকম একটা একটা রোমহর্ষক ফিলিংস হচ্ছে, মানে অনেক যেন অনেক যুগ পুরনো জায়গায় ফিরে গেছি। এটা ময়ূর। আচ্ছা হ্যাঁ, এখানে আমার একটা ময়ূর, ওখানে ছিল হাতি, এখানে ছিল ময়ূর। এই যে মানে শিল্পকলাগুলো কি সুন্দর। আর বলা বাহুল্য যে কাঠগুলো তো বহু বছরের, মানে 200-300 বছরের পুরনো, তো এইগুলো কিন্তু এখনো পর্যন্ত ঘুণ ধরেনি আর এখনো পর্যন্ত সলিড আছে, মানে আরও মোটামুটি 100-200 বছর চালিয়ে দেওয়া যাবে এই অঞ্চলটা এই কাঠটা দিয়ে পুরো একদম যেমন আছে। আচ্ছা, এই যাকে বলে অথেন্টিক রান্নাঘর বা ভাড়ার ঘর আগেকার দিনে, এটা হচ্ছে তাই। এই যে দেখো, এটা হচ্ছে আগেকার দিনের উনুন, ঠিক আছে। এখন তো এখানে কিছু মানে ইউজ করা হয় না বলে গাছ ফাছ বেরিয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো মানে বহুদিন ধরে ইউজ না হয়ে পড়ে থাকায় যেরকম হয় আর কি, এই হচ্ছে এখানে উনুন, আর এই হচ্ছে এটা ভাড়ার ঘর। তো এইখানে আগেকার দিনে মানুষরা সব জিনিসপত্র সব মজুত করে রাখতো, আর এখান থেকে একদম ডাইরেক্ট এখানে রান্না হতো। রান্নাঘর ভাড়ার ঘর একেবারে পাশাপাশি। তো এটা এখন তো পরিত্যক্ত বা অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে, যার জন্য এটা এখন ব্যবহার করা হয় না। তো এখানে আবার লোকজন এসে থাকা আরম্ভ করলে সেই সংক্রান্ত সব কিছু থাকলে আবার সেখানে শুরু হয়ে যাবে। আচ্ছা, এইটা সংক্রান্ত আমি বুঝতে পারছি না, একটা লাগোয়া জায়গা আছে, এটা কী হিসেবে ব্যবহার করতো বা করতেন যারা আছে এখানে বা থাকতেন, তো এখন তারাই বলতে পারবে। এটা কাইন্ড অফ বুঝতে পারছি না। আচ্ছা, এখানে কিছু একটা ছোট ছোট জায়গা করা আছে, আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কী আছে এখানে। কিছু একটা হবে। এইখানেও একটা ঘর আছে, এখানেও একটা তালা মারা আছে। আচ্ছা, এখানে আমার গড়িয়সী কিছু লেখা আছে, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। আচ্ছা, 1302, জানি না বাংলায় তো 1302/20 লেখা আছে, তো এই হোক বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা তো 100 বছর আগে, এমনি দেখেই বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে পুরনো বাথরুম আগেকার দিনের। তো আমরা সবাই জানি যে আমাদের যেমন এখন অ্যাটাচ বাথরুম থাকে বেডরুমের সঙ্গে, তো তখনকার দিনে তো এরকম সিস্টেম ছিল না। তখনকার দিনে এরকমভাবে বাইরেতে ঘর থেকে বেরিয়ে এসে একটু দূরেই বাথরুম হতো। তো আচ্ছা, এই ধারে পুকুর আছে, এটা এখন দুঃখের বিষয় দেখানো যাবে না, কারণ আমরাও যেতে পারছি না এখানে, এখন তালা দেওয়া আছে, আর তালাটার চাবিটাও হয়তো সম্ভবত হারিয়ে গেছে। মেনটেন্যান্সের অভাব, শহুরে মানুষ এখানে না এলে যা হয় আর কি, এটা আগেও দেখিয়েছি আপনাদেরকে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি, মানে এখানে এলে একদম লোকে দেখলে বুঝতেই পারবে যে এটা কত 100 বছরের 100 বছর 200 বছরের পুরনো বাড়ি, সেরকম একটা পরিবেশ। মানে এসব দেখে আর কি বোঝা যায় যে তখনকার দিনে মানুষরা কেমন করে বাস করতো, মানুষদের জীবনযাত্রা কেমন ছিল, তারা কিভাবে রান্না করতো, তাদের শৌচালয়গুলো কেমন ছিল, বাড়ির ধাঁচ বাড়ি কেমন করে তারা তৈরি করতো, কি সুন্দর পরিবেশে বসবাস করতো, সবুজায়ন, এই সব মিলিয়ে আর কি তখনকার দিনের এই যে পরিবেশ, তখনকার দিনের পরিবেশগুলো ভালো করে বোঝা যাবে। এরপর এই যে আমরা একটুখানি বিকেলবেলা ঘুরতে বেরোলাম, তো ঘুরতে বেরিয়ে বাড়ি থেকে একটুখানি এগিয়েই দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে একটা বিশাল বড় বট গাছ। তো আমাদের কলকাতা শহরে বট গাছ কম বেশি দেখা যায়, কিন্তু এই যে বট গাছটা দেখো, একটা অদ্ভুত বট গাছ, মানে পাড়ার মোড়টা একটুখানি ঘুরতে এখানে দেখো বেদি করা আছে, এখানে ঠাকুর পুজো করা হয়, বিশাল বড় বড় ঝুড়ি বট গাছ। এই বট গাছ ক্রস করে আমরা আস্তে আস্তে গ্রামের পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। পাশে দেখো সবাই বাইক নিয়ে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে। এই দেখো সামনেই তোমরা দেখতে পারো বট গাছে ক্রস করে একটা বিশাল একটা পুকুর বা নদী তোমরা যা বলতে পারো। এখানে দেখো বাচ্চা ছেলেরা, গ্রামের ছেলেরা চান করছে, মজা করছে। এখানে একজন দিদি তার তাদের বাড়ির বাসনপত্র মাজছে। এখানে আমরা একটুখানি দেখলাম বেশ, আর ওয়েদারটা খুব ভালো ছিল, তখন সন্ধে হব করছে বিকেলবেলা। দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ হাঁসও চড়ছে। তো এইখানে শান্ত স্নিগ্ধ কোমল পরিবেশ, মৃদুমন্দ হাওয়া বইছে। তারপর ওখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি, দেখো এখানে একটা গ্রামের বাড়িতে যেরকম হয় গরু বাঁধা আছে, মুরগি চড়ছে, অদ্ভুত পরিবেশ। মানে গ্রামের পরিবেশ বলতে তো আমরা এগুলোই ছোটোর থেকে বুঝি। দেখো তারপরে একটুখানি এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম আম বাগান। এখানে গ্রামের মধ্যে আম তো গাছ তো ভর্তি। দেখো যেতেই পথে বাঁ দিকে ডান দিকে ছোটো ছোটো বাড়ি, যে আমরা আম বাগানের মধ্যে অলরেডি ঢুকে গেছি, ঠিক আছে। এইগুলো তো শহরে পাওয়া যায় না, তো গ্রামে আসাই তো এইসবের জন্য। এ দেখো আম বাগানের মধ্যে আমরা গেছিলাম, একটু আম পাড়লাম, এখান থেকে আমরা যাত্রা করছি।
তো ব্যাপারটা খুব আমার কাছে একটা আকর্ষণীয় ব্যাপার ছিল। গ্রাম বাংলার একটা পরিবেশ, যেটা ছোটোর থেকে আমরা শুনেছি, বইতে পড়েছি, দেখেছি, সেটা সামনে একটা অনুভব করাটা একটা সত্যি একটা ড্রিম কাম ট্রু। তো দেখো, তারপরে আমরা আমবাগান ক্রস করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেঠো পথ দিয়ে। এই দেখো, এখানে দূরে দূরে যতদূর তোমরা দেখতে পাচ্ছ ততদূর এখানে দেখো বিভিন্ন রকম চাষ করা হয়। এই চাষের জমি পড়ে আছে, এখন এখানে মনে হয় ফলন হয়ে গেছে, ফসল মনে হয় কেটে নিয়েছে। তো তারপর সেখান থেকে আস্তে আস্তে আমরা আবার এগিয়ে যাচ্ছি। সামনে প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কার বাবা মা আছে, আমরা 4 জনেই গেছিলাম ওখানে। তো আমরা আস্তে আস্তে আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো, এইখানে দেখো, এগুলো হচ্ছে ধানের গোলা। চাষিরা আগেকার দিনে ধান কেটে ধান মজুত করে রাখতো ধানের গোলা। আমরা ছোটোবেলায় পড়েছি রবীন্দ্রনাথের কবিতায়, গ্রাম বাংলার বিভিন্ন গল্প, সেগুলোতে সেগুলো আজকে আমরা যেন চোখের সামনে যেন একটা আমরা সত্যি বাস্তবে পরিণত হতে দেখছি। এখানে একটা পুরনো বট গাছ, সেই ছবিতে আঁকা যেরকম হয় না, বিভিন্ন রকমের শুকনো গাছ, ভুতুরে গাছ, সেই রকম একটা গাছ। এই গাছটা দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, যেরকম ক্লোজ আপ করে দেখালাম। এরপরে হচ্ছে আসল জিনিস, যেটা তোমাদের দেখা, দেখো সবুজ ধান ক্ষেত যাকে বলে। এই দেখতে দেখতে মন আর কি ভরে যাচ্ছে। এখানে আমার ফটোগ্রাফিও করছে প্রিয়াঙ্কা। তো অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখতে কেমন লাগছে? আমাদের শহরে এরকম পরিবেশ পাওয়া খুব দুষ্কর। গ্রামের রাস্তাতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা হয়ে গেলো দুটো ছাগল বাচ্চার সঙ্গে। দেখো কি সুন্দর, কি কিউট ছাগল বাচ্চা। অ্যাকচুয়ালি দুটো ছাগল বাচ্চা না, এইটা হচ্ছে বাচ্চা, আর তার সঙ্গে আছে হচ্ছে তার মা। তো কি সুন্দর দেখো, ওরা ঘুরে বেড়াচ্ছে। এই গ্রামের যে দৃশ্য, গ্রামের মেঠো পথে দেখো ছাগলগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, এদিক ওদিক খেলা করছে। এটা আমার খুব ভালো লেগেছে। এটা বরাবরই আমার কাছে জন্তু জানোয়ার খুব প্রিয়। তো বাড়িতে কুকুর আছে, বিড়াল আছে, আর এখানে এসে সেই জায়গাটা এসে, এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। আচ্ছা, এইখানে যজ্ঞ করা হতো, এখানে বেদি করা আছে, হোম যজ্ঞ সব করা আছে। এই গাছটা দেখেই বোঝা যাচ্ছে এটা কয়েকশো বছরের পুরনো বট গাছ। এরকম বট গাছ সচরাচর দেখতে পাওয়া যায় না, সচরাচর কি মানে না দেখারই সমান আর কি। তো আর কি এই পরিবেশটা মানে একটু ভুতুরে পরিবেশ, গা ছমছমে ব্যাপার আছে। এই যে ঝুড়িগুলো যে এত সলিড হয়, এগুলো আমি আগে জানা ছিল না। মানে এই ঝুড়িগুলো গাছ থেকে নেমে সেগুলো আর কি শাখা পোশাখা বেরিয়ে গেছে, সেগুলো গাছকে সাপোর্ট দিচ্ছে। মানে একটা গাছ যে কত বিশাল হতে পারে আর কত শাখা পোশাখা বিস্তার করে এখানে বহু বছর ধরে দাঁড়িয়ে থাকতে পারে, এইগুলো না দেখলে আর কি বোঝা যাবে না। এগুলো দেখার জন্য এই জায়গায় আসতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে। হয়তো ভিডিওতে দেখে আপনারা কিছুটা অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন, কিন্তু যতক্ষণ না এই জায়গায় আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না। তো আই মাস্ট সে, এখানে সবাই নিশ্চয়ই আসবেন, ভিজিট করবেন, বা গ্রাম্য পরিবেশ দেখলে সবাই আসবেন। ব্যাপারটা খুব একটা আকর্ষণীয় যেমন হবে, তেমন একটা পরিবর্তনশীল ব্যাপার আসবে শহরে একঘেয়ে ব্যাপার থেকে। এই যে এটা চারধারটা, গাছটা একেবারে বিশাল, ম্যাসিভ, গগনচুম্বী গাছ, তার লাগোয়া ধান ক্ষেত, ছোট ছোট পুকুর, আর এখানে সন্ধ্যা হয়ে গেলে অবশ্যই ভূতের একটা গা ছমছমে ব্যাপার তো থাকে। আমরা পাহাড়ে গিয়ে পাহাড়ি ফুচকা খেয়েছিলাম। এটা হচ্ছে গ্রামে এসে গ্রামের ফুচকা। তো পাহাড়ি ফুচকার স্বাদ আলাদা, গ্রামের ফুচকার স্বাদ আলাদা। আমাদের শহরে কিন্তু কত দেয়? আমাদের শহরে 10 টাকায় দেয় হচ্ছে 4টে ফুচকা, আর এখানে 10 টাকায় 7টা ফুচকা। এটা হচ্ছে বর্ধমানের মেমারি আমাদপুরের ফুচকাটা কিন্তু খুব ভালো ছিল। প্রিয়াঙ্কা খেয়েছিল, আমাকে অনেক অফার করেছিল, আমি ফুচকা খাইনি, আমি অম্বলের রুগী, ওই জন্য আমি আর ফুচকা খাইনি। তো ফুচকাটা খুব এনজয়েবল ছিল, ও খেয়েছিল। ফুচকা খেয়ে আমরা চলে গেলাম সোজা চপের দোকানে। দেখো এখানে একজন বয়স্ক মানুষ, তিনি চপ বিক্রি করছেন। দেখো লণ্ঠন বা হ্যাজাকের মধ্যে একটা সুন্দর জিনিস নিয়ে এখানে জ্বালিয়ে চপ বিক্রি করছে। তো চপটা খুব ভালো ছিল। এখানকার আমার শ্বশুরমশাই বলেছেন এখানকার চপ নাই খুব ভালো, বিখ্যাত। তো এখান থেকে তারা চপ কিনলো, খেলো, আনন্দ করলো। যদিও আমি চপ খাই না, আমি দাঁড়িয়ে পাশে দেখছিলাম, আর প্রিয়াঙ্কা ভিডিও করছিল। তো সন্ধ্যেটা খুব ভালোই কাটলো। ইনিও চপ বিক্রি করছেন, আর এনার সঙ্গে আলাপ হলো, কথাবার্তা হলো। খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, গ্রামের সরল সাধারণ মানুষ। তারপর এখান থেকে আমরা চলে গেলাম একজনের বাড়িতে, সেখানে চেনাশোনা। সেখানে দেখো এই দিদি হচ্ছে খড় কাটছে। গ্রাম্য পরিবেশে এরকম তো দেখাটা খুবই স্বাভাবিক ব্যাপার, এগুলো আমরা গ্রাম্য পরিবেশে গেলেই দেখতে পারি। ওখান থেকে বেরিয়ে আমরা একটু ইয়ার্কি মারতে আরম্ভ করলাম। আমরা আকাশে যে রাতের অন্ধকার, সেই রাতের অন্ধকারে আমরা টর্চ নিয়ে একটু ইয়ার্কি মারতে আরম্ভ করলাম। পাশ থেকে অনেকে বললো এরকম করিস না, যদি ভূত এসে ধরা পড়ে। কাউকে তোয়াক্কা না করি আমরা এই সব কিছুর পর
সন্ধ্যেবেলা ইয়ার্কি ঠাট্টা আড্ডার পর আমরা ফিরে এলাম বাড়িতে এসে এবারে সন্ধ্যেবেলায় প্রিয়াঙ্কা মাকে সন্ধ্যা আরতি করছে। দেখো মোমবাতি দিয়ে আগে ধূপ জ্বালিয়ে দিয়েছে, মায়ের কাছে তার মনস্কামনা করছে, সবার সুস্থতা কামনা করছে, আমারও সুস্থতা কামনা করছে, তার মনস্কামনা জানিয়ে মাকে পুজো দিচ্ছে। তো তোমরা তো আগে দেখেইছো, এটা হচ্ছে ওখানকার বাড়ির, এটা মায়ের মন্দির, সেই মায়ের মন্দিরে মাকে মনস্কামনা জানিয়ে মাকে সন্ধে দেওয়া হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল সবাই করে আজকে প্রিয়াঙ্কা গেছে, প্রিয়াঙ্কাও মাকে তার মনস্কামনা জানিয়ে সন্ধে দিচ্ছে। How was your experience? ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো। গ্রামের বাড়িতে অনেক ছোটোবেলায় গেছিলাম, বর্ধমানই এসেছিলাম, কালনায় আমাদের বাড়ি। তো তারপর থেকে গ্রামের বাড়িতে আসা আর হয়ে ওঠেনি। তো এই বড় হয়ে অনেক বছর বাদ গ্রামের বাড়িতে এসে একটা আলাদা ব্যাপার দেখতে পেলাম। অ্যাকচুয়ালি বলতে গ্রামের বাড়িতে প্রথমই, কারণ ছোটোবেলার তো কিছু মনে নেই। তো এই রকম বড় বাড়ি, জমিদার বাড়ি যেরকম হয়, ধান ক্ষেত, নদী, পুকুর, মিষ্টি জলের মাছ, এরকম বড় বাড়ি, সেই বাড়ির মধ্যে উঠোন, এগুলো তো কোনো কিছু দেখিনি। তো সেগুলো দেখে প্রথমবারই খুব ভালো লেগেছিলো। গ্রামের ওপর দিয়ে অনেকবারই যাতায়াত করেছে, কিন্তু গ্রামে থেকে এরমভাবে এক্সপিরিয়েন্স করাটা খুব একটা একটা বড় ব্যাপার আমার কাছে, এটা খুব বড় অ্যাচিভমেন্ট। আমাদের শহরে মানুষের কাছে গ্রাম্য জীবনটা একেবারেই কাম্য নয়, কিন্তু এই গ্রাম্য জীবনে এসে মনে হচ্ছে যেন এখানেই এই শান্ত স্নিগ্ধ পরিবেশ, এখানেই যেন এখানকার মানুষ হয়ে থেকে যায়। এখানকার মানুষ খুব সরল, সাদাসিধে, আপন করে না। আমাদের শহরের মতো মানুষের মনের মধ্যে এত জটিলতা নেই। আর এখানকার এই বাড়ির মধ্যে যেটা আমার সব থেকে ভালো লেগেছে, আগেও বলেছিলাম এখনও বলছি, মায়ের এই মন্দিরটা। এইখানে এসে আমার জানি না একটা খুব শান্তি লাগছে, মনে হচ্ছে কোনো না কোনো একটা জায়গায় ঠাকুরের সাথে কানেকশান আছে। জানি না এটা হয়তো ফিল হচ্ছে, কিন্তু আমার খুব ভালো লাগছে, খুব শান্তি লেগেছে আমার এই জায়গাটাতে এসে। তো আমি এইখানে ডেফিনেটলি আবার সুযোগ পেলেই আসবো। যদি কেউ নাও আসে, আমি একা চাবি নিয়ে চলে আসবো, বাট আমি তো আসবোই। আর মাস্ট রেকমেন্ডেড এটা সবার জন্য। এটা বলা বাহুল্য, এই যে তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ, যেটা খাট, আগেকার দিনে দেখো খাটের যে এরকম অথেন্টিসিটি, আগেকার দিনে খাটগুলো কীরকম সুন্দর ছিল, আগেকার দিনে বাড়িগুলো কীরকম সুন্দর ছিল, ছত্রিওয়ালা খাট, এগুলো তো প্রায় আমাদের এখানে দেখাই যায় না। দেখো এখানে আলমারি, এরকম সুন্দর ডিজাইনের আলমারি, এরকম শক্ত কাঠের আলমারি। তারপরে দেখো বাড়ির উপরে আমরা বসে যাচ্ছি, এই যে অথেন্টিক বাড়িটা, সেরকম বাড়িতে ঘোরালো পেঁচালো রাস্তা, আগেকার দিনে যেরকম বাড়িতে হতো। এখনকার দিনে রাস্তার মতো না, ফ্ল্যাট বাড়ির মতো না। এ দেখো দরজা খুলে গেলে, এ দেখো কি সুন্দর ওপরের ঘরটা, দেখো ওপরের ঘরের মধ্যে ছোটো ছোটো কিরকম বক্স করা আছে। এগুলো আগেকার দিনের আর কি আর্ট, এগুলো আগেকার দিনে এরমভাবে তৈরি হতো। দেখো দেয়ালের মধ্যে খাঁজ কাটা আছে, কাঠের জানলা, ঠিক আছে, সুন্দর রক। দেখো এই জানলা দিয়ে গরাত দিয়ে জানলা দিয়ে সমস্ত কিছু দেখা যাচ্ছে। এইগুলো হচ্ছে গ্রামের পরিবেশ, গ্রামের বাড়ি ছাড়া এখনকার দিনে কিন্তু পাওয়া যায় না। এগুলো অথেন্টিক গ্রামের বাড়ি। এই যে গ্রামের বাড়ির পেছন দিকটা দেখো, এগুলো যদি এখন রিমডেলিং করা হয়েছে, বাড়িটা তোমরা দেখেই বুঝতে পারছো কয়েকশো বছরের পুরনো বাড়ি, আগেকার দিনে যেরকম বাড়ি হতো। এরপর গ্রাম দেখার পর আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্য আবার বাড়ির দিকে ফিরতে আরম্ভ করলাম। গ্রাম ঘোরা হলো, গ্রামের বিভিন্ন জিনিসপত্র দেখা হলো, একদিন থাকা হলো, গ্রাম্য পরিবেশ অনুভব করা হলো। তারপরে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে ফেরার জন্য রওনা হলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় যেতে যেতে রাস্তায় রেল ক্রসিং পড়লো, এখানে রেল যাচ্ছিলো, আমরা ক্রসিংয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম। দেখো পাশে একটা খড়ের গাদা আছে, খড়ের গাড়ি নিয়ে যাচ্ছে। গ্রামে তো এরকম দেখতেই পাওয়া যায়, খড়ের গাড়ি, খড়ের গাদা এইসব নিয়ে তারা যাচ্ছে, গ্রাম্য পরিবেশ। আবার দেখো রেলপথে যে এটা ছিল, ক্রসিংটা খুলে যেতে আমরা আবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য বাড়ির দিকে। দেখো দুপাশে যতদূর দেখা যায় ততদূর দেখো সবুজ, সুন্দর সুন্দর বাড়ি আছে, সুন্দর রাস্তা। আজকে বর্ধমান থেকে ফেরার পালা, অলরেডি আমরা অনেকটা চলে এসেছি। তো এখন আমরা সিঙ্গুরে আছি, এখানে বসে একটু ছোট্ট করে জলযোগ হচ্ছে। জলযোগ বলতে এই যে কোল্ড ড্রিঙ্কস, এখন আইসক্রিম রাখা আছে, আইসক্রিম খাচ্ছে, এই আর কি। গরমের মধ্যে গরমটা কিন্তু খুব ভালো পড়েছে, যদিও এখন একেবারেই মার্চের শেষ দিক, আর দু একদিনের মধ্যে এপ্রিল আরম্ভ হয়ে যাবে, কিন্তু গরমটা এখনও পড়ছে। তবে এখনও টলারেবল, এখনও অতখানি ব্যাপারটা হাতের বাইরে যায়নি। তাও এখনও হাওয়া বেরোচ্ছে। এখানে একটা রেস্টুরেন্ট কাম ঢাবাতে আমরা দাঁড়িয়েছি। এখান থেকে আর গোটা 30-35 কিলোমিটার মতো কলকাতা। তো ট্রিপটা ভালোই হচ্ছে, আশা করা যাচ্ছে আরও ভালো হবে, বাড়ি পর্যন্ত সেফটি পৌঁছাতে পারবো। রাস্তা খুব ফাঁকাই আছে, একদম 90-100তে গাড়ি তুলে একদম স্মুথলি আমরা ক্রুজ করে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো লেটস সি আর বাকি রাস্তাটা কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি। তো শেষ পর্যন্ত আমরা সেফলি বাড়ি পৌঁছে গেছি। তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা।